আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এসএসসি ক্যান্ডিডেট 2025 রসায়ন অধ্যায় পরমাণু মডেল সম্পর্কে শিখব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। যে আমাদের পরীক্ষার মধ্যে যে টপিক নিয়ে আমরা এখন আলোচনা করব সেগুলো পরীক্ষার মধ্যে আসে। যে রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে আমরা কিভাবে সুন্দরভাবে পরীক্ষার খাতার মধ্যে লিখতে হয়। রাদারফোর্ড পরমাণু কি আমরা আজকের ক্লাসে শিখব। বড় পরমাণু কি আজকের ক্লাসে আমরা দেখব। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং বড় পরমাণু মডেলের সীমাবদ্ধতা। প্রিয় শিক্ষার্থীরা, রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে সর্বপ্রথম কিন্তু আমাদের মতবাদ দেয় ডেমোক্রিটাস। তারপর হচ্ছে যে ডেমোক্রিটাস কোন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে মতবাদ দেয়, মতবাদ গ্রহণযোগ্যতা হয় নাই। জন ডাল্টন 1803 সালে তোমার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মতবাদ দেয় যে পরমাণু সম্পর্কে, বাট পরমাণু মডেল সম্পর্কে তোমার হচ্ছে 1911 সালে হচ্ছে যে রাদারফোর্ড বর্ণনা দেয়। তো 1911 সালে রাদারফোর্ড মডেল সম্পর্কে বলেন যে পরমাণু সাধারণত একটা কেন্দ্র আছে। পরমাণুর কেন্দ্রে সাধারণত একটা নিউক্লিয়াস থাকে এবং কেন্দ্রের বাইরে একটি ইলেকট্রন থাকে। তো নিউক্লিয়াস, কেন্দ্রের যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে একটা ইলেকট্রন আর একটা হচ্ছে প্রোটন। তো ইলেকট্রন আর প্রোটন এবং নিউট্রন, নিউক্লিয়াসের ভিতরে সাধারণত থাকে প্রোটন এবং নিউট্রন। এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে সাধারণত থাকে তোমার প্রোটন আর হচ্ছে নিউট্রন। আর নিউক্লিয়াসের বাইরে যে অরবিট, এগুলাকে অরবিট বলে, অরবিটে সাধারণত ইলেকট্রন থাকে। তো শিক্ষার্থীরা, ওনার সর্বপ্রথম মতবাদ হচ্ছে যে পরমাণুর একটি কেন্দ্র আছে, কেন্দ্রে একটি নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের ভিতরে একটা প্রোটন থাকে এবং একটি নিউট্রন থাকে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। তো দ্বিতীয় নাম্বার মতবাদ হচ্ছে যে উনি বলছেন নিউক্লিয়াসের কেন্দ্রে অধিকাংশ জায়গা ফাঁকা থাকে। যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের অধিকাংশ জায়গাটা কি থাকে? ফাঁকা থাকে। এবং নিউক্লিয়াসের যে প্রোটন, এটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন আছে, এটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তো তাদের কেন্দ্রমুখী একটি বল থাকার কারণে প্রোটন ধনাত্মক ঋণাত্মক তাদের আদান থাকার কারণে তোমার হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের কেন্দ্রমুখী হয়। তো নিউক্লিয়াসের কেন্দ্র করে ইলেকট্রন গুলা ঘুরতে থাকে। যেমন সূর্যকে কেন্দ্র করে আমাদের যে গ্রহগুলো আছে, উনি সাধারণত বলেছে যে সৌরজগতের মধ্যে যে সূর্য আছে, ওই সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলা ঘুরতে থাকে, ওইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। এই কারণে হচ্ছে যে রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে আমরা কি জানতে পারছি? রাদারফোর্ড পরমাণু মডেল 1911 খ্রিস্টাব্দে উনি সর্বপ্রথম মতবাদ দেয়। উনি বলেছেন যে পরমাণুর ভিতরে একটি কেন্দ্র আছে, কেন্দ্রের ভিতরে একটা প্রোটন নিউট্রন থাকে এবং কেন্দ্রের অধিকাংশ জায়গা ফাঁকা থাকে এবং কেন্দ্রের বাইরে যে অরবিট গুলা থাকে, অরবিট গুলো হচ্ছে ইলেকট্রন। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরে, যেমন ভাবে সূর্যকে কেন্দ্র করে আমাদের গ্রহগুলো ঘুরছে। এবং উনি বলেছে যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ। তাদের মধ্যে কেন্দ্রমুখী বল থাকার কারণে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জকে কাছে টানে এবং তারা কেন্দ্রমুখী বল আকারে ঘুরতে থাকে। আর সৌরজগতের সাথে তার এই পরমাণু মডেলকে তুলনা করার কারণে তাকে সৌর মডেল বলে। তো এখানে প্রিয় শিক্ষার্থী, তার সীমাবদ্ধতা গুলা কি? সীমাবদ্ধতা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে যে উনি যে কক্ষপথ দিয়েছে ইলেকট্রন গুলা কিভাবে ঘুরবে তার নির্দিষ্ট কোনো কি দেয় না, ব্যাখ্যা দেয় না। যে ইলেকট্রন গুলা যে ইলেকট্রন কিভাবে এই কক্ষপথ থেকে এই কক্ষপথকে ভেঙে আবার এই কক্ষপথ থেকে এই কক্ষপথকে ভেঙে এদিকে আসবে, তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারে না। এবং উনি আরেকটি মতবাদ ভুল করেছে যে আমাদের যে সৌরজগৎ আছে, পৃথিবী, চাঁদ, তারপর পৃথিবী, সূর্য, অন্যান্য গ্রহগুলো যে আছে, ওই গ্রহগুলোর মধ্যে কোনো আদান থাকে না, আদান শূন্য। তারা সাধারণত আদান শূন্য থাকার কারণে তাদের নিজের কক্ষপথে ঘুরতে থাকে। কিন্তু প্রোটনে, নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আছে, এটা হচ্ছে ধনাত্মক চার্জ আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ। তাদের ভিতরে একটা কেন্দ্রমুখী বল থাকার কারণে তারা এই ইলেকট্রনটা এক সময় ঘুরতে 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 কি তোমার নিউক্লিয়াসের উপর পতিত হয় এবং কি এই পরমাণুর আকার বিলুপ্ত হয়ে যায়।
তো এই কারণ হচ্ছে যে উনি সৌরজগতের সাথে রাদারফোর্ড পরমাণু মডেল তুলনা করার জন্য এখানে তার ভুল হয়েছে। আর সাধারণত তার ভুল এই যে ম্যাক্সওয়েলের তথ্যটা দিয়েছে যে একটা ইলেকট্রন তার কেন্দ্রমুখী বলের কারণে ঘুরতে 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 ক্রমাগত শক্তি হারিয়ে সে নিউক্লিয়াসে পতিত হয় এবং পরমাণুটার একসময় অস্তিত্ব হারিয়ে যায়। তাহলে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে জানলাম, রাদারফোর্ড পরমাণু মডেল সীমাবদ্ধতা সম্পর্কে জানলাম। রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা হচ্ছে যে উনি অরবিটের মধ্যে ইলেকট্রন কিভাবে ঘুরবে এবং একটা অরবিটের মধ্যে কয়টি ইলেকট্রন থাকবে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। এবং আরেকটা বল হচ্ছে যে উনি রাদারফোর্ড পরমাণু মডেল সৌরজগতের সাথে তুলনা করছে। এটা ভুল, কারণ সৌরজগতের সাথে যে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র আছে তাদের ভিতরে কোনো চার্জ নেই, আধানবিহীন তারা, চার্জ শূন্য। কিন্তু এখানে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আর প্রোটন হচ্ছে ধনাত্মক, এবং তাদের ভিতরে কেন্দ্রমুখী বল থাকার কারণে তারা এক সময় কি বিলুপ্ত হয়ে যায়। তো এখানে রাদারফোর্ড পরমাণু মডেল এত ভুল হওয়ার পরে নিলস বোর তোমার হচ্ছে যে 1913 এই 2 বছর পর বড় পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণুর পরে বড় পরমাণু 2 বছর পর তার যে ভুলগুলা ছিল ওই ভুলগুলা শুধরে উনি খুব সুন্দরভাবে একটি পরমাণু মডেল দিয়েছে। ওই পরমাণু মডেল হচ্ছে বড় পরমাণু মডেল। তো বড় পরমাণু মডেল বিজ্ঞানীর নাম হচ্ছে নিলস বোর। 1913 সালে উনি এই মডেলের ব্যাখ্যা করেন। উনি বলেছেন যে নিউক্লিয়াসে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরতে থাকে এবং কি এগুলোর প্রত্যেকটাকে অরবিট, শক্তি সেল বা শক্তি স্তর বলে। তো প্রথম অরবিটের নাম দিয়েছে উনি কে শেল, তারপর এল শেল, তারপর হচ্ছে এম শেল, তারপরটা হচ্ছে এন শেল। তো কে শেলে কয়টি ইলেকট্রন, এল শেলে কয়টি ইলেকট্রন, এম শেলে কয়টি ইলেকট্রন, এন শেলে কয়টি ইলেকট্রন, ওই ইলেকট্রন কয়টি করে থাকবে তার ধারণা অনেক খুব সুন্দরভাবে দিয়েছেন। অরবিটের মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2n²। আমরা এইভাবে কিন্তু এখান থেকে সাধারণত কে শেলে কয়টি ইলেকট্রন থাকবে, এল শেলে কয়টি, এম শেলে কয়টি, এন শেলে কয়টি বাইর করতে পারি। তো সেক্ষেত্রে দেখো আমরা সেটা এখন নির্ণয় করব। ইলেকট্রন ধারণ ক্ষমতা তো কে শেলে ইলেকট্রন থাকে কয়টি, আমরা একটু দেখবো। কে শেলে ইলেকট্রন n = 1, ধরো কে হচ্ছে n এর মান 1, n = 1, কে শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, n এর মান হচ্ছে 1। তাহলে 1 1 1 2 1 2। আবার এখানে ভিতরে দেখো l হচ্ছে 2 নাম্বার, এখানে n হচ্ছে যেহেতু 2 তাহলে n এর মান হচ্ছে 2। তো l শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা বের করব। l শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 2², 2 দুগুণে 4, 4 দুগুণে হয় 8টি। তাহলে দ্বিতীয় অরবিটে 8টি ইলেকট্রন, প্রথম অরবিটে থাকবে 2টি, তারপরে থাকবে 8টি ইলেকট্রন। n = 3, কে শেল, এল শেল, m হচ্ছে 3 নাম্বার, তাহলে m শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 3², 3 3 9, 9 দুগুণে 18টি। তারপর হচ্ছে n = 4 হলে n শেলের ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা, n শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 4², 7 4 16, 16 দুগুণে 32টি। তাহলে আমরা পেয়ে গেলাম যে বড় পরমাণু মডেল অনুসারে প্রথম শক্তি স্তরের নাম হচ্ছে কে শেলে, যেহেতু প্রথম শক্তি স্তর, কে শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। তারপর দ্বিতীয় নাম্বার শক্তি স্তরের নাম হচ্ছে এল, তো এল শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টি। তারপর হচ্ছে এম শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি। তারপর হচ্ছে এন শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32টি। তো এইভাবে আমরা বড় পরমাণু মডেল মাধ্যমে প্রত্যেকটা অরবিটে কয়টি করে ইলেকট্রন থাকতে পারে
তার সুনির্দিষ্ট কিন্তু ব্যাখ্যা করতে পেরেছি, যা রাদারফোর্ড পরমাণু মডেলে আমরা করতে পারি না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে পারি। তো আমরা এভাবে সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস করতে পারি। এখন আমরা সাধারণত